প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তর্ককথন। আজকের দুপুরে যারা চ্যানেল আইয়ের পর্দায় আমাদেরকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি। তর্ককথনের প্রতিটি অতিথি আমাদের কাছে বিশেষ, তবে আজ আমাদের সাথে আছেন সঙ্গীত জগতের একজন জনপ্রিয় মুখ। ক্যাসেটের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত রঙিন সঙ্গীতের জগতে যার সুর একটি অনবদ্য মাত্রা যুক্ত করেছে আমাদের এই সঙ্গীত জগতে, এবং সিনেমার প্লেব্যাকে অসংখ্য গানে তাকে আমরা পেয়েছি, তার সুরকে আমরা পেয়েছি। সে মানুষটির সাথে আজ কথা বলবো, শুনবো তার নানান অভিজ্ঞতা, তার বর্তমান কি নিয়ে কাজ চলছে সেগুলো। সাথে আছেন সঙ্গীত শিল্পী মনির খান। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে দেখে আমারও ভীষণ ভালো লাগছে, কারণ এত বড় মাপের একজন সঙ্গীতের কি বলবো সাধক যিনি, আমি সঙ্গীত যারা করেন আমি সাধকই বলবো তাদের, এবং আমার মনে হয় আমার জন্মের আগের থেকেও আপনি গান করছেন। এমন একজন মানুষের ইন্টারভিউ করছি আমার জন্য আসলে পরম পাওয়া। শুরুতে একটু জানতে চাই যে এখনকার সময়ে গান নিয়ে কি ভাবছেন, কি কাজ করছেন? গানকে নিয়েই ভাবনা আমার 24 ঘন্টায়। গানের বাইরে অন্য কিছু করি না, আমি অন্য কিছু ভাবি না, কারণ এত বড় প্রাপ্তি বাংলাদেশের মানুষ যেভাবে আমাকে আজকে মনির খান বানানোর পেছনে ভূমিকা রেখেছেন, তা তাদের সেই ঋণ বা তাদের সেই ভালোবাসার কারণেই বন্দী হয়ে গেছে সুরের সাথে। আর অন্য কোনো চিন্তা, অন্য কোনো ভাবনা আমার ভিতরে আসে না, সারাক্ষণ গান নিয়েই ভাবি। এখন আপনি জানেন যে বিগত দিনের মতো ক্যাসেট, সিডি বা অডিওর সেই যুগ এখন আর নাই, সেটি একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ এসছে। ইউটিউব, ফেসবুক, স্পটিফাই, আইটিউনস, বিভিন্ন মাধ্যমে কাজ করার সুযোগ রয়েছে। তো সেখানে আমার 2টি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক আছে, পেজ আছে। সেখানে প্রতিনিয়ত কাজ করছি। মাসে প্রায় 4-5টি গান আমার প্রতিনিয়তই আপলোড করতে হয়। এই গান লেখা, সুর, কম্পোজিশন, গাওয়া, সাথে এখন ভিডিও, চিত্র করতে হয়। সব কিছু মিলিয়েই অনেক ব্যস্ততার সময় কাটে। এখন নিজের পুরোটা সময় আসলে মিউজিকের জন্য নিবেদন করা। মিউজিকের মধ্যেই আমি সময় দিই সারাক্ষণ। আচ্ছা, আপনি যেমন করে বলছেন যে আপনার ইউটিউব চ্যানেল আছে, সেখানে ইউটিউব নিয়ে ব্যস্ততা আছে। একটা জেনারেশনের মানুষ বলে যে ডিজিটাল প্ল্যাটফর্মে আসাটা, এবং অনেকেই বোঝে না আসলে, যারা অনেক আগে মিউজিকটা শুরু করেছেন তখনকার মিউজিকের একটি ধারা, একটি সংস্কৃতিটা ডিফারেন্ট ছিল। এখন এই জনরায় সেই সংস্কৃতি বা কালচারটা ডিফারেন্ট, সেক্ষেত্রে অনেকেই আসতে পারছে না। আপনি এক্ষেত্রে আসলে কি অন্তরায়? না আসার কোনো কারণ নাই, কারণ আপনি যেটা বুঝতে পারতেছেন না আরেকজন বুঝে, তার সহযোগিতা নিতে হবে। ওকে। এই জন্য অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, অনেক অফিস আদালত আছে যেখানে আপনি গেলে তারা হেল্প করছে। আচ্ছা। এবং আমার যেমন 2টি চ্যানেল, একটা আমি নিজে পরিচালনা করি, আরেকটি চ্যানেল যেমন একটি প্রতিষ্ঠানকে আমি দিয়েছি, তারা অনেক শিল্পীর কাজ করে। আমার চ্যানেল তাদের সাথে একটা কন্ডিশন করা আছে যে এইভাবে আমাদের রেশিওটা থাকবে। আমি যখন যাচ্ছি প্রতি মাসেই তাদের কাছ থেকে হিসাবটা আনছি। তো সে কারণেই এখন আগে বুঝি নাই, এখন যে সেটা ভয়ে দূরে থাকবো সেরকম সুযোগ কিন্তু নাই। আপনার হাতের নাগালেই সব কিছু আছে, একটু খোঁজ খবর নিতে হবে। কিন্তু আমাদের ভিতরে অলস কিছু মানুষ আছে যারা ওই বলে পার পাওয়ার একটা ব্যাপার, যে আমি বুঝি না তাই যায় না। কিন্তু আপনি বোঝেন না বা আমি বুঝি না, আর যারা বোঝে তাদের কাছে আপনি গিয়ে সারেন্ডার করেন যে আমার এই জিনিসটি আপনাকে দিলাম, এভাবে আপনি পরিচালনা করেন। মাঝামাঝি আমরা একটা জায়গায় হিসাবের থাকায় আসি, এটা বহুত সুযোগ আছে। আচ্ছা, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে সঙ্গীতের যে একটা ট্রান্সফরমেশন হলো, এটা আমাদের সঙ্গীতে কতটুকু পজিটিভিটি এনে দিয়েছে বলে মনে হয়? আমি নেগেটিভ কিছু দেখি না, নেগেটিভ কিছু দেখি না, কারণ সময়ের দাবি বলে একটা কথা আছে। সময়টা আপনাকে মানতে হবে। এই সময়ের সাথে যদি আপনি তাল মিলিয়ে না চলতে পারেন, তাহলে বেমানান শব্দটি আপনার সাথে দারুণভাবে মিশে যাবে। আমার এখন এই সময়টা ডিমান্ড করতেছে এইটা। আমি যদি সে আগের দিনের কথা চিন্তা করে বসে থাকি, তাহলে তো আমার সব কিছুই বন্ধ হয়ে যাবে। তো এই সময়কে প্রাধান্য দিতে গিয়ে বা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনি কোয়ালিটির কাছে আপোস করেন না। সময়কে প্রাধান্য দেওয়া মানেই আপনি যা ইচ্ছা তাই করে ভাইরাল হয়ে গেলেন, সেটি নয়। সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আপনার অবদান বিগত দিনে যেরকম ছিল, তেমনিভাবে এখানে সেই অবদান রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু সুস্থ ধারায় আপনার কর্মটা করে আপনি সময়টাকে প্রাধান্য দেন, কোনো সমস্যা নাই।
সুযোগ আছে। আচ্ছা, আরেকটি বিষয় আমার জানার ছিল যে সুস্থ ধারা সংস্কৃতির কথা যখন বললেন, ডিজিটাল প্ল্যাটফর্ম সকলের জন্য উন্মুক্ত, সবাই যেমন অবাধে গান শুনতে পারছে তেমনি কন্টেন্টও নির্মাণ করতে পারছে। এক্ষেত্রে তো আসলে কোনো ফিল্টারাইজেশনের কোনো মাধ্যম আসলে নেই। সেক্ষেত্রে সঙ্গীতের মানের কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা? ঝুঁকি তৈরি হচ্ছে না, কিন্তু আবার ঝুঁকি যে নাই সেটাও অস্বীকার করা যাচ্ছে না। অধ্যবসায় বলে একটা শব্দ আছে। একটি 20তলা বিল্ডিং দীর্ঘদিন টিকে থাকবে যদি তার ফাউন্ডেশন মজবুত থাকে। আমাদের এখন নতুন ছেলে মেয়েদের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, ওস্তাদ শব্দটি, গুরুজন শব্দটির সাথে তারা পরিচিত নয়। আচ্ছা, কারণ সঙ্গীত হলো গুরুমুখী বিদ্যা। আমি অনেক বই পড়লাম, অনেক জ্ঞান অর্জন করলাম, প্রাতিষ্ঠানিক অনেক কিছুই আমার কাছে থাকলো, বাট আমি ভালো গাইতে পারছি না, তাতে লাভ নাই। আমাকে ভালো গাইতে হলে, ভালো বুঝতে হলে, ভালো গাওয়ার জন্য যে সহযোগিতা দরকার সেটা আমার ক্লাসিক্যাল বেসড। সেটা যদি না অর্জন করতে পারি তাহলে আমাকে একসময় হার মানতেই হবে। তো সেই জায়গাটা দারুণভাবে আমরা লক্ষ্য করছি যে এখনকার ছেলেমেয়েরা 2-3টি গান গেয়ে সেটাকে কাভার সং করে, বা কোন শিল্পীর হিট গান আছে, কোন শিল্পী মারা গেছে, সেই গানটি টানাহাসরা শুরু করছে। আমি সবার উদ্দেশ্যে প্রতিনিয়তই বলি যে নিজের সম্পদ বলে, নিজের যোগ্যতা বলে একটা ভালো কিছু করে দাঁড় করানো, যে না এটি অমকের, এটি তার, এইভাবে আঙুল দেখানোর মতো সবার কাছে একটা জিনিস থাকুক। আমি টানাহাসরায় বিশ্বাসী নই, হ্যাঁ, কাভার সঙ্গে বিশ্বাসী নই। আমি আমার জায়গাটা নিজে শক্ত করতে চাই। একদমই তাই। কিন্তু আপনার গান যখন কেউ কভার করে, আপনি বললেন না যে এখন সবার জন্য উন্মুক্ত, সেই কভার সংগুলো আসলে তখন কেমন লাগে শুনতে? না, আমি এতে আমি খুব একটা খুশি হই না। আসলেই? হ্যাঁ, খুশি হই না, কারণ কপিরাইট একটা ব্যাপার আছে এখানে। আচ্ছা, আমার তো গানগুলি কপিরাইট করা। আমার সঙ্গীতের মধ্যে থেকে আমার জীবন যাপনের ক্ষেত্রটা তো এখানে সংশ্লিষ্ট। আমার এখান থেকে যে পয়সাটা আসে সেটা দিয়েই তো আমার জীবিকা নির্বাহ করতে হয়, আমার জীবন চলতে হয়, আমার সংসার চলতে হয়। তাহলে আমার গান, একটা পপুলার গান যদি একজন কাভার সং করে, তা সেখানে তো কপিরাইট আইনে কিছু বিধিনিষেধ আছে, সেগুলোতে একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তাহলে আমি তো কাউকে পারমিশন দিই না, দিব না। আচ্ছা, এই প্রসিডিউরটা তাহলে আসলে কি হওয়া উচিত যে যদি আপনার গান কেউ কভার করতে চায়, বা ধরুন নব্য একজন শিল্পী শুধুমাত্র চর্চা করছেন আপনার গানটি গিয়ে সকলের কাছে পপুলারিটি পাওয়ার জন্য, সে কি করতে পারে? সে বাসায় বসে গাক, চর্চার জন্য গাক, বা মার্কেটিং এর জন্য তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবে না, প্রশ্নই আসে না। আচ্ছা, এই কপিরাইটের জন্য কি এখনো সেই ফাইটিং চলছে? হ্যাঁ, চলছে চলছে। আচ্ছা, একটা সময় আমরা একটু ক্যাসেটের কথায় ফিরে যেতে চাই। সেই সময় আপনি ক্যাসেট দিয়ে নিশ্চয়ই আপনার গান শোনার যে যাত্রা, সঙ্গীতের সাথে পরিচয় সেটি হয়। তারপর এক সময় নিজস্ব একটি ক্যাসেট বাজারে আসা বা সঙ্গীতের সাথে হওয়া, সেটি কত সালে এবং সেই অনুভূতিটা কি ছিল একটু শুনতে চাই। আমার ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। কিরকম? 1991 সালে আমি ঢাকা আসি। আমার গ্রামের বাড়ি হলো ঝিনাইদহ জেলা, মহেশপুর থানা, মদনপুর গ্রাম। ওখান থেকে ঢাকা এসে যখন গানের পিছনে ছুটছিলাম, দীর্ঘ চলাফেরার পরে পরিচয় হলো মিল্টন খন্দকারের সাথে। তো উনি আমার গান শুনে একটি কথাই বললেন যে তোমার অগোছালো জীবনটাকে গুছিয়ে বা এটাকে পরিপূর্ণরূপে সুস্থ জায়গায় আনতে গেলে বেশ সময়ের প্রয়োজন। গ্রাম থেকে এসেছে, আঞ্চলিকতা ছিল, সুরের দখল ভালো ছিল না, তাললয় সম্পর্কে ভালো বুঝতাম না, গায়কিতা একেবারেই ছিল না, কিন্তু গলার আওয়াজটা ভালো ছিল, শুনলেই মানুষ পছন্দ করতেন। তখন উনি হয়তো বুঝলেন যে এটা দিয়ে ঘষা মাজা করলে ভালো কিছু হওয়া সম্ভব। তো উনি বললেন দীর্ঘ সময়ের প্রয়োজন। তা আমিও বলে ফেললাম যে যত সময় লাগে আমার কোনো সমস্যা নাই। তো 91 সালের শেষের দিক থেকে আমরা গান লেখা সুর করা শুরু করলাম। উনি লিখলেন, উনি সুর করলেন, এবং সেটি মুক্তি পেল 96 সালের 26শে নভেম্বর। এই দীর্ঘ 4.5-5 বছর আমরা প্রতিনিয়ত এই 12টি গান পরীক্ষা দিতাম আমি মিল্টন ভাইয়ের কাছে। উনি বারবারই ভুল ত্রুটিগুলো ধরে আমাকে বলে দিতেন যে এগুলো ঠিক করে আসো, পরে আবার গিয়ে তার কাছে পরীক্ষা দিতাম। এতটা ডেডিকেশন। এইভাবে শুধরে শুধরে প্রথম ক্যাসেট বের হলো তোমার কোনো দোষ নেই, 96-এর আপনার নভেম্বরের 26। এটি লাভ হয়েছে আমার ব্যক্তিগতভাবে, আমি বলবো যে এই সময়টুকু বা এই ধৈর্যটুকু ধরার কারণে আজ কিন্তু মনির খান একটা মানুষের ভালোবাসার জায়গা, মানুষের আস্থার জায়গা। সঙ্গীতের জগতে অন্ততপক্ষে নামটা শুনলে মানুষ চিনে যে না মনির খান মনে অমক, ওই শিল্পী, ওই গানের শিল্পী। তো এই ধৈর্যটুকু না ধরলে হয়তো এখানে আমি আসতে পারতাম না। তো সেই আমি একটু আগে সেটা বলে গেলাম যে এখনকার ছেলেমেয়ের মধ্যে এই ধৈর্যটুকু কমে গেছে, দেখা যায় না।
এই অধ্যবসায়, ডেডিকেশন, যেটি আপনার যাত্রার শুরুতে আপনি নিজেকে সঙ্গীতের জন্য নিবেদন করেছিলেন। বিশ্বাস করবেন না আপনি এখনো পর্যন্ত যে আমি যেখানে যেখানে অবস্থান করি, আমার চলার পথে যেখানে 1 ঘন্টা আধা ঘন্টা সময় ব্যয় করার জায়গা আছে, আমার সব জায়গা থেকে একটা করে হারমোনিয়াম রাখা আছে। আমি সুযোগ পেলেই সেখানে হারমোনিয়াম দিয়ে আমার চর্চাটুকু আমি সেরে নিই। আচ্ছা, আমি বাসায় যদি 2 ঘন্টার জন্য অবস্থান করি, 2 ঘন্টার মধ্যে মিনিমাম 1.5 ঘন্টা আমার হাতে হারমোনিয়াম থাকে, এখনো থাকে কন্টিনিউ। আমি 3 ঘন্টা প্রতিনিয়ত প্র্যাকটিস করি এখনো। কারণ এটা আমি বলছি, আমি কানে ধরে বলি, এটা আমার অহংকার না, এটা আমি নাম কেনার জন্য বলছি না। আমি বলছি এই কারণেই যে আমার জায়গা থেকে আমার পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য আমি প্রতিনিয়ত আমার চেষ্টাটা চালিয়ে যাই। কারণ এমন একটি গান আমার সামনে হঠাৎ করে আসলো, যদি চর্চায় আমি মজবুত না থাকি আমি সেই গানটি গাইতে পারবো না। কারণ এই গানের মধ্যে অনেক ব্যাপার আছে, অনেক নোট আছে, যেই নোটগুলো যদি প্রতিনিয়ত চর্চা না করা থাকে, হঠাৎ করে সেই নোটগুলো নিয়ে পরিপূর্ণভাবে খুশি করে গানটা গাওয়ার মতো অনেকের সেই ক্যাপাসিটি থাকে না যদি চর্চা না থাকে। একদমই তাই। এই ভয়টা আমার প্রতিনিয়ত কাজ করে, আচ্ছা, যার কারণে আমি আমার জায়গা প্রস্তুত রাখি। আর যখন স্টেজ পারফরমেন্স করেন তখন দর্শকদের সাথে সরাসরি যুক্ত হতে পারে একজন শিল্পী। হ্যাঁ, হ্যাঁ। সেখানে অনেকে অনেক গানের অনুরোধ করেন, বিশেষ করে যারা আপনার কণ্ঠে ক্যাসেটে গান শুনেছেন বা পরবর্তীতে সিডিতে, তারপরে আবার ইউটিউবে। এই গানের অনুরোধগুলো পাওয়ার অনুভূতি কেমন? না, ওরা তো দারুণভাবে আমাদেরকে উৎসাহিত করে। যেমন আমি বিদেশের মাটিতে প্রায় যাওয়া হয়। এবারও গত 2 মাস আগে লন্ডনে প্রোগ্রাম করতে গেলাম, ওরা একটা স্টেডিয়ামে প্রোগ্রাম করলো ফ্রুট ফেস্টিভ্যালে। তো প্রায় 20-25 হাজার মানুষ ওখানে। তো আমি গান গাইতে গেতে এমন এমন গান অনুরোধ করছি ছোট ছোট কাগজে লিখে। তো একটি গান আমি বললাম যে এই গানটি আমার গাইতে দারুণ ইচ্ছা করছে, বাট কথাগুলি আমার সব মনে নাই। আচ্ছা, তো ওখান থেকে চিৎকার করে বললেন যে আপনি অন্য একটা গান কথা পাঠাচ্ছি। তাড়াহুড়া করে ওরা কিন্তু সেই গান কাগজে লিখে আমাকে পাঠালেন। আচ্ছা, সুর তো জানা ছিল। হ্যাঁ, তারপর আমি সেটি গাইলাম। তো এই যে মানুষের মধ্যে যে তাদের ভিতরে পুষে রাখা যে বিষয়গুলি, যে মনির খানের একটি গান কথাসহ মনে রাখা বা তার ভালো লাগার জায়গায় স্থান পাওয়া, এটি তো কম প্রাপ্তি নয়, কম প্রাপ্তি নয়। এবং দীর্ঘ বছর, আমার প্রায় এস্টাবলিশড ক্যারিয়ার প্রায় 30 বছর। হ্যাঁ, তা 30 বছর একটা জায়গায় থেকে সম্মানের সাথে ধরে রাখাটা খুব সহজ কিছু নয়। এটা অনেক অনেক চর্চার ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক অধ্যবসায়ের ব্যাপার, অনেক বোঝাবুঝির ব্যাপার। একেবারেই তাই। বাইরের কথা যখন বললেন যে দেশের মাটিতেও প্রচুর গান করেছেন, আবার দেশের বাইরেও গান করেছেন, সেখানেও একখণ্ড বাংলাদেশ আপনার সামনে থাকে। সেখানে আসলে এদেশের দর্শক এবং ওই দেশের দর্শক দুই জায়গায় পারফরমেন্সের অনুভূতিগুলো আসলে কেমন থাকে? সেখানে কি ভিন্নতা পান? ওই দেশের দর্শক যে খুব বেশি থাকে তা নয়। যখন আমরা যাই বিদেশের মাটিতে এই গানের সূত্র ধরে, তখন বাংলাদেশের মানুষরাই কিন্তু সেটা টোটালটা আয়োজন করে এবং বাংলাদেশি মানুষদেরই উপস্থিতি সেখানে বেশি থাকে। কিছু প্রোগ্রাম হয় দেখা যায় টোটাল ফ্যামিলি সহ, কিছু হয় আমাদের যে সমস্ত শ্রমিক ভাইরা ওখানে আছেন তাদের মনোরঞ্জনের জন্য, আবার কিছু হয় সব কিছু মিলিয়ে। এরকম বিভিন্ন অভিজ্ঞতা আমাদের ভিতরে আছে যে আমরা দর্শকের চোখ দেখলে, দর্শকের উপস্থিতি দেখলে বুঝতে পারি যে এখানে কী ধরনের গান গাইতে হবে, কী ধরনের গান এখানে প্রয়োজন। তারপরেও ওদের অনুরোধ থাকে, ওদের চাহিদা মোতাবেক আমাদের প্রস্তুতি নিতে হয়, রাখতে হয়। এখন পর্যন্ত কোন গানের রিকোয়েস্ট সব থেকে বেশি পেয়েছেন? এটা হলো বিভিন্ন জায়গার একাধিক বলতে পারেন, একটি বলতে বলতে হবে তা না, কয়েকটি গান শুনি আমরা। যেমন চিঠি লিখেছে বউ ভাঙ্গা ভাঙ্গা, এটা তো থাকেই, প্রেমের তাজমহল থাকে, অঞ্জনা গান থাকে, বিভিন্ন ধরনের গান, এরকম অনেক গান আছে। আটানা জীবন থাকে, তারপরে ভাড়া করে আনবি মানুষ গান থাকে, এদিকে হাত ছুঁয়ে বলো গান থাকে, তোমার কোনো দোষ নেই গান থাকে, বিভিন্ন ধরনের গান থাকে। সকল গান। আচ্ছা, আমরা জানতাম যে আপনি একটি সরকারি চাকরি করতেন, তারপরে আবার শুনেছি যে সেখান থেকে সরে আসে, এর কারণ কি ছিল? আমি আসলে গানে অনেক ব্যস্ত ছিলাম। 2010 সালে 10 নভেম্বর আমি সেখান থেকে রিজাইন দিই। তো আমার বিবেকের কাছে খারাপ লাগতো, তো ঠিকমতো সময় দিতে পারতাম না, ঠিকমতো যেতে পারতাম না, যার কারণেই এই জিনিসটি আমার কাছে বিবেকের তাড়না থেকেই আমি রিজাইন দিয়েছি। আচ্ছা, একটা সময় ছোটবেলা থেকে সবার স্বপ্ন থাকতো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনার সময়ের কথাই যদি আমি বলি, এখনো আছে, তখনকার কথা বলি, তখন বাবা মায়ের প্রত্যাশা থাকতো যে সে ডাক্তার হবে, তার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে বা অন্য কোনো পেশায় যাবে। কিন্তু তখন সঙ্গীত শিল্পী হিসেবে একটা পেশাকে নির্বাচন করা ওই সময় আসলে ভীষণ
বলবো চ্যালেঞ্জিং ছিল, আপনার জন্য ব্যাপারটা কেমন ছিল একটু শুনতে চাই। প্রশ্নটি আরেকবার শুনতে চাই। যখন আপনি নিজের পরিবারের কাছে বললেন যে আপনি একজন সঙ্গীত শিল্পী হতে চান বা সেই সঙ্গীত শিল্পীকে পেশা হিসেবে নিতে চান, সেটা রেসপন্স বাসা থেকে কেমন ছিল? না, আমারটা সম্পূর্ণ ভিন্ন। আমার বাবা মা দারুণভাবে চাইতেন যে আমার ছেলে সঙ্গীতের জায়গায় একটা প্রতিষ্ঠিত অবস্থা, মানে অন্য কোনো কিছু চাইতেন না, ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা অন্য কোনো পেশা? আমার স্বপ্ন ছিল আমি ভালো ফুটবল খেলতাম। আচ্ছা, ফুটবল ভালো খেলতাম, সেদিকে আমার খুব একটু বাংলা কথায় ঝোঁক ছিল। আর গানের প্রতি ছোটকাল থেকেই আমি ওই দেখা গেল পরীক্ষা আগামীকাল, এখনো পড়তে পড়তে আমি পড়ার সময় গান গাচ্ছি। আচ্ছা, এর জন্য বাবা আমার কাছে অনেক মারও খেয়েছি, টিচারের কাছে অনেক মার খেয়েছি। এমন দেখা গেছে আমি পরীক্ষার খাতায় দেখা গেল অনেক গানের লাইন লিখে রেখে এসেছি, এটা মনের অজান্তেই লিখে ফেলেছি। যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিলাম 1987 সালে, পরীক্ষা দেওয়ার পর তখন বাবা বললেন যে তুমি এই যে রেজাল্ট হওয়ার যে 3 থেকে 4 মাস সময় লাগবে, এটা কি করবা? তা বললেন যে আপনি বলেন। আমরা বাবা মার প্রতি খুবই বাবা মাও খুব আমাদেরকে টেক কেয়ার করতেন। তো বলে চলো একটা হারমোনিয়াম কিনে নিয়ে আসি, তুমি তো ভালোই গাচ্ছ সব জায়গা থেকে। আমি প্রাইমারি স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায় গিয়ে কিন্তু সব জায়গায় প্রথম পুরস্কার পেতাম গানটা নিয়ে। সেই কারণেই বাবা একটা হারমোনিয়াম কিনে আনলেন। তখন থেকে শুরু হলো চর্চা, পদ্ধতিগতভাবে উস্তাদ ধরে গান শেখা শুরু হলো। বাবাই উস্তাদ ঠিক করে দিলেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু বড় জায়গায় যাব এই স্বপ্ন কখনো দেখি নাই। আল্লাহ পাকের উপরেই ছিল, বাবা মার হুকুমে যেখানে ভাগ্যটা লেখা ছিল সেখানেই হয়তো হতাম, কিন্তু লক্ষ্য কখনো করি নাই যেটা আমার হতেই হবে। যখন বাবা হারমোনিয়াম কিনলেন তখন আমার এলাকার কিছু চাপ সৃষ্টি হলো। যখন চর্চা করতাম তখন ওই যারা একটু হুজুর ছিলেন তাদের কাছে এই জিনিসটি ভালো লাগে নাই। স্বাভাবিক, তারা নামাজ কালাম পড়ে, মসজিদের পাশে ছিল আমাদের বাসা। তো এটা নিয়ে বাবার সাথে অনেক বাকবিতণ্ডা, অনেক কিছু ঘটে গেল। তখন বাবা আমাকে পুরানো বাড়ি থেকে অন্য জায়গায় শিফট করে দিলেন, শুধুমাত্র গানের জন্য। হ্যাঁ, বললেন যে তুমি এখানে থাকো, এখান থেকেই কলেজে যাওয়া আসা করবা, এখানেই গান শিখবা, এখানেই চর্চা করবা। এক পর্যায়ে আমরা পুরানো বাড়ি থেকে পুরাটাই শিফট করলাম এখানে বাড়ি করে। তো সেই শুরু হলো যুদ্ধ। নিজের বিবেকের কাছে বন্দী হলাম যে বাবার এই ত্যাগ, বাবার এতটা পরিশ্রম, এর একটা মূল্য দেওয়ার দায়িত্ব আমার ভিতরে কাজ করে। তো এই গল্পগুলি যখন আমি মিল্টন ভাইকে বললাম, তখন মিল্টন ভাই ঠিক ওই আদলেই একটি গান লিখলেন। বাবা, তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম, তোমার কারণে বাবা, তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। বাহ! বাবা, সেই সব লোকেরা কেমন আছে, ওদের দেখা কি মেলে? গান গাই এই অপরাধে যারা পাঠালো জেলে। তো এরকম একটি বক্তব্য ভিত্তিক বা বাস্তব ভিত্তিক একটি গান উনি লিখে দিয়েছিলেন। সেই গানটাও কিন্তু মানুষের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। এবং ওই গানটি বাজারজাত করার আগে আমি যখন ক্যাসেটে করে বাবাকে পাঠালাম প্রথম, তখন উনি গানটা শুনে অজর ধারায় কেঁদেছেন, কিন্তু মুখে হাসি কমে নাই। এই ক্যাসেট প্লেয়ারটি নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় যখন মানুষের জটলা হতো, তখন বাজে বাজে শোনাতেন যে দেখো আমার ছেলে এই গানের ভিতরে আমাকে কি পুরস্কারটি দিয়েছেন। তো মানুষ সব অবাক হতেন যে আসলেই। তো আমার সৃষ্টির মধ্যে, আমার সঙ্গীত চর্চার মধ্যে বাবা মার কষ্টের কথা সবসময় মনে পড়ে, তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের পৃষ্ঠপোষকতা, দায়বদ্ধতা আমার সবসময় তাড়না দেয়। যার কারণেই আমি আমার সঙ্গীতের সুর থেকে আমি কখনো দূরে সরতে পারি না। আমার বিবেকের কাছেই এটি দারুণভাবে দংশন করে যে এটা আমি কখনো দূরে সরা আমার পক্ষে উচিত নয়। একদমই তাই। আসলে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও আমি আসলে পেয়ে গেছি। জানতে চেয়েছিলাম যে আসলে আপনার বাবার অনুভূতি কেমন ছিল একজন মনির খান নামে সকলের কাছে এভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরে। আসলে প্রথম গানেই তার যা রিয়াকশন ছিল, আসলে এরপরে জানার কিছু থাকতে পারে না। সে কতটা প্রাউড ছিল, আমরাও ভীষণ প্রাউড যে একজন সম্পদতুল্য শিল্পী আমাদের কাছে, তার গানগুলো আমরা পেয়েছি, আপনাকে পেয়েছি। এই মুহূর্তে আপনাকে আমরা একটু নস্টালজিক করে দিতে চাই। সেটা এরকম যে 2011 সালে খুদে গান রাজের গ্র্যান্ড ফিনালের কিছু অংশ আপনাকে দেখাবো, দর্শকদেরও দেখাবো চ্যানেলের পর্দায়। চলুন প্রিয় দর্শক। আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে। বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে। চিঠি লিখেছে, ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। কেমন লাগছে এই যে প্রায় 13 বছর পর, 13 বছর আগের এই অনবদ্য স্মৃতি দেখে? আমি এটি প্রায় দেখি। প্রায় দেখেন? হ্যাঁ, ইউটিউবে তো আছে এটা। আচ্ছা। এবং ও কিন্তু এখন অনেক বড় হয়েছে। আচ্ছা, কি নাম মনে আছে? ওর নাম হলো আচ্ছা, খুদে গান রাজের একজন খুদে শিল্পী। না, আমার নাম মনে আছে। ও আসছিল আমার কাছে ওর বাবা সহ। আচ্ছা, বাবা সহ। খুবই ট্যালেন্ট একটা মেয়ে। তো ও তখনই কিন্তু ছোট ছিল, তারপর কিন্তু অসাধারণ গেয়েছে, অসাধারণ গেয়েছে। হ্যাঁ, তা আমি যখন দেখলাম মঞ্চেও আসলো, তো এত হাইটের তারতম্য, তাই না? তখন দেখলাম যে ওর কাছে যদি গান আমি শুনতে যাই তো এভাবে গাইতে হবে। আর দর্শকরা ওকে দেখছে একদম ছোট্ট, তখন আমি টেনে কোলে নিলাম যে বাচ্চা মানুষ কোলে উঠুক। এটা মানুষ যারা ওখানে উপস্থিত ছিল তারা খুব মজা পেয়েছিল, তারা খুব মজা পেয়েছিল। আচ্ছা, এই যে খুদে শিল্পীর সাথে যে নীলা, সম্ভবত তার নাম ছিল নীলা, খুদে গান রাজের একজন শিল্পী, তার সাথে এই যে এত বছর আগের গান করা, এবং এখন সে অনেকটা বড়, এখন একজন নামী শিল্পী বলবো, একজন গুণী শিল্পী। মোটামুটি তার সাথে যে একটা স্মৃতি আপনার তখন ছিল, আমরা চাইবো যে তার সাথে এখন সময়ে বা পরবর্তীতে আপনার একটা দ্বৈত কোনো গান আসবে এবং সেই কণ্ঠে গানটা আমরা শুনবো। তারকা কথনের এই সেটে একদিন আপনাদের দুজনকেও পেতে চাই, কারণ এরকম একটা স্মৃতি তৈরি হয়েছে আপনাদের দুজনের মাঝখানে এত বছর পরে। সে আসলে কি ভাবছে তার কাছে আপনি এখন? ঠিক আছে, অবশ্যই 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 গান করবো, অসুবিধা নেই। আমরা গানের মানুষ, গানই করবো একেবারেই। এই যে ইউটিউবে নিজের কাজগুলো ফিরে ফিরে দেখা হয় নিশ্চয়ই, তাহলে দেখা হয়। কেমন লাগে সেই স্মৃতিগুলো এখন? না, খারাপ লাগে না, কিন্তু একটু ধাক্কা খায় যে গান তো আসলে সম্পূর্ণটা শোনার বিষয়। আমরা আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতের দিকে তাকালে যে সমস্ত দিকপাল শিল্পী ছিলেন, যেমন লতাজি বলেন, আমাদের রফিজি বলেন, কিশোর কুমার, হেমন্ত মুখার্জি, মান্নাজি, সতীনাথ মুখোপাধ্যায়, এরকম অসংখ্য সে স্বর্ণযুগের শিল্পীদের কথা বলছি। তাদের গানতে কখনো ভিডিও হয় নাই। এবং আমাদের পূর্বের যে শিল্পীরা ছিলেন, মাহমুদুর নবী সাহেব, খন্দকার ফারুক আহমেদ, মন্দলি সিদ্দিকী, এরকম অনেক শিল্পী আছেন যারা, সাবিনা পারুনা থেকে শুরু করে হাদি ভাই, তাদের গান কিন্তু সে সময় ভিডিও হয় না, কিন্তু মানুষ কিন্তু এখনও মুখস্থ বলে দিতে পারে। ভিডিওটা হয়ে গান শোনার যে ব্যাপারটা,
সেটি মানুষের হৃদয়ে ধারণ করার যে বিষয়টি, সেটি অনেকাংশে কমে গেছে। এখন গান চলে গেছে চোখে, আচ্ছা, গান মনে নাই, চোখে চলে গেছে। গান দেখে মানুষ ভুল ধরে যে এই জায়গাটায় শাড়িটা ভালো হয় নাই, এই জায়গায় শার্টটা ভালো হয় নাই, কিন্তু মানুষ এখন বলে কম যে এই গানের কথাটি ভালো নাই, এই গানের সুরটা ভালো হয় না, এই গানের কম্পোজিশনটা ভালো হয় না। কিন্তু আমরা একজন শিল্পী হিসেবে বা গায়ক হিসেবে আশা করি মানুষ ওই জায়গায় ফিরে আসুক যে এই গানের কথাটি সুন্দর হয়নি, এই গানের সুরটা সুন্দর হয় নাই, এই গানের গায়কটা সুন্দর হয়নি, এই জায়গায় মানুষের মনটা আসুক। আমরা গান দেখাতে বিশ্বাসী নই, আমরা গান শোনাতে আগ্রহী। তো সেই জায়গা যেহেতু ওই যে আগে বললাম সময়ের দাবিটা পূরণ করার ক্ষেত্রেই বাধ্য হয়ে আমাদের গান ভিডিও করতে হচ্ছে। গান ভিডিও হবে নায়ক নায়িকার, নৃত্যশিল্পীদের, কিন্তু অভিনয় শিল্পীদের, কিন্তু কণ্ঠশিল্পীদের গান তো ভিডিও হওয়ার কথা ছিল না। তারপর যুগের কারণে, সময়ের কারণে এটা হচ্ছে। তো সেই জায়গায় আমি কখনোই কিন্তু অতিমাত্রায় উৎসাহী হয়ে যে অনেক টাকার বিনিময়ে একটা এক্সক্লুসিভ ভিডিও করব, সেটি কিন্তু কখনো আমি মনে করি না। কারণ আমার দেশটা অনেক সুন্দর দেশ এবং আমি নদী, পাখি, ফুল, মা, মাটি নিয়ে গান করতে পছন্দ করি, মানুষের হৃদয়ের ভাষাগুলো প্রকাশ করার চেষ্টা করি। তো সেখানে কোনো জায়গায় দাঁড়িয়ে কোনো জায়গায় বসে গাইলেই তো হয়। আমি আমার গানকে প্রাধান্য না দিয়ে যদি ভালো একটা বিল্ডিংকে প্রাধান্য দিই, ভালো একটা সিন সিনারিকে প্রাধান্য দিই, তাহলে তো আমার গানের অরিজিনিটি হারিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটু এই ভিন্নতা রক্ষা করি যে গানকে আগে প্রাধান্য দিই, তারপরে ভিডিওটা যতটুকু লাগে ততটুকুই। আচ্ছা, প্লেব্যাকের কথা একটু শুনতে চাই, যে প্লেব্যাকে গান করলে কোনো এক নায়ক নায়িকার কণ্ঠে আমরা টেলিভিশনের পর্দায় যখন দেখি তখন আপনার কণ্ঠই শুনি, তাদের ভঙ্গিমায়, তাদের অভিনয়। প্রথম প্লেব্যাকের স্মৃতি মনে আছে? মনে আছে। কোন গান ছিল? প্রথমে আমি গিয়েছিলাম মাত্র 4টি লাইন, আমি, সাবিনা ইয়াসমিন আপু আর সৈয়দ আব্দুল হাদী ভাই। আচ্ছা, এই তিনজনের একটি গান ছিল ফ্যামিলি সং, আলম খান সাহেবের সঙ্গীত পরিচালনায়, মিল্টন খন্দকারের লেখা। আহা চলার নামই তো জীবন, জীবনের নাম চলা, তাই চলছি আমরা সবাই সুখে দুঃখে সারা বেলা। এই 4টি লাইন আমার গান গাওয়ার সুযোগ ছিল, সেটা অনেক আগে। সেটি হলো 98-99 এরকম দিকে বছর আগে গিয়েছিলাম। এবং যারা ছিলেন পর্দার সামনে বা যাদের সাথে কাজ করেছেন তারাও অনেক পথিতযশা হ্যাঁ শিল্পী। তারপরে আমি হঠাৎ একদিন টেলিফোন পেলাম, যখন আমি চাকরি করতাম, আমি শফিপুর একাডেমিতে আছি, হঠাৎ ফোন করলেন। ফোন করে আমি সালাম দিলাম, দিয়ে বললেন যে আমি আহমেদ ইমতিয়াজ বুলবুল বলছি, সঙ্গীত পরিচালক। তা আমি তো তখন একেবারেই তাহলে যে আমি মনির খান বলছি, আমি সালাম টালাম দিলাম। তা বলে যে কালকে আমার ফিল্মের গান আছে, তুমি কি গাইতে পারবে? আমি জি গাইতে পারবো। তো 4টের সময় শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে চলে এসো। তা আমি ঠিক 4টের আগেই চলে গেছি। তার আগে কোনো অডিশন দিতে হয়নি, শুধুমাত্র ফোন করে চলে গেছে। আচ্ছা, চলে যাওয়ার পরে উনি আমাকে তো আগে চিনতেন, গান গাইতাম, ওনার কাছে অনেকবার গেছি, আমি ক্যাসেট দিয়েছি, ফিল্মে গান গাওয়ার শখ ছিল, কখনোই ডাকেননি। তো উনি বললেন যে বসো, আমি তোমাকে নিয়ে বসবো। তো উনি গান আমাকে শোনালেন, শুনে বললেন যে তুমি গানটা শিখে নাও। তো আমি গানটা শিখলাম, শিখে বললো তুমি গানটা শিখছো ঠিক মতো? আমি তুমি শিখছি। তো বললো যেটা মৌসুমী এবং মান্না দুজন অভিনয় করবে, ফিল্ম ডিরেক্টর আসতেছে। তো উনি এসে আমার ওই মান্না ভাই এবং মৌসুমী আপুর যে এবং গানের যে বিষয়টি এবং স্ক্রিপ্টের যেটা আছে সেটা আমাকে গল্প বুঝিয়ে দিলেন। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, তোমারই প্রার্থনা ছাড়া আমার আর কোনো প্রার্থনা নাই, এই গান। তারপর দেখি কনক আপা ঢুকলেন। তা কনক আপার আমি একই বিল্ডিংয়ে থাকি, তো তার আগে জানি না যে কনক আপার আমি এই গানটি গাইব। আমি তো ভীষণ খুশি, আবার কাঁপতেছি যে ফিল্মের গান কনক আপার সাথে। তো যে গানটি গাইলাম, গাওয়ার পরে বুলবুল ভাই আমাকে জড়ায় ধরলেন এবং মান্না ভাই ছিলেন, মৌসুমী আপু আসলেন। তা মান্না ভাই সময় জড়ায় ধরলো, বললো যে পাগলা তুই তো ফাটিয়ে দিলি, আমাকে এটা বললেন। তা বুলবুল ভাই বললো যে ঠিক আছে, আমি খুশি, তুমি ভালো গেয়েছো। ওই গানকে চলে আসলাম। আসার পরের দিন সকাল 12টা-1টার দিকে দেখে বুলবুল ভাই আবার ফোন করছে, বলে আজকে আরেকটি গান আছে। আমি আবার স্টুডিও গেলাম। তো সেদিন গান শিখছি প্রেমের তাজমহল, আচ্ছা, পরের দিনই প্রেমের তাজমহল, আবার আমি আর কনক আপা গাইলাম। তো সেই গানটিকে জাতীয় পুরস্কার পেলাম, বুলবুল ভাই পেলেন, কনক আপা পেলেন, এবং ওই একই গানের জন্য 22টি চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল একই ছবিতে, অসাধারণ। একই ছবিতে।
তাই প্রেমের তাজমহল ছবিতেই 22টি ক্যাটাগরিতে 22টি পুরস্কারই পেয়েছিল। তো সেখানে আমারও সৌভাগ্য হয়েছিল আল্লাহর হুকুমে, আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম ওই ছবিতেই। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলতে চাই, এই গল্প আমাদের চলতে থাকবে, তবে এই মুহূর্তে পর্দা থেকে বিদায় নিব। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি শীর্ষ খবরে। হ্যাঁ, সেই 22টি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত সেই চলচ্চিত্র এবং গান, আমরা সেই গল্পটি আবারও শুনতে চাই। তারপরে হ্যাঁ, এই গল্পে এই চলচ্চিত্রের প্রডিউসার ছিলেন শেখ জসিম, আর চলচ্চিত্রের পরিচালক ছিলেন জাহাঙ্গীর। হ্যাঁ, মাহবুব ভাই। তো যাই হোক, তাদের সার্বিক সহযোগিতা আমি পেয়েছি। সহযোগিতার কারণেই আজকে হয়তো চলচ্চিত্রে একাধিক গান গাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি প্রায় 400-র উপরে ছবিতে আমি গান গেয়েছি, প্রায় 600-র অধিক গান গেয়েছি আমি চলচ্চিত্রে। আমি 3বার জাতীয় পুরস্কার পেয়েছি 3টি চলচ্চিত্রের মাধ্যমে। তারপরে তো বিভিন্ন কারণে মাঝখানে তো একটু পলিটিক্যাল কিছু পক্ষ বিপক্ষ ছিল, হয়তো যে গানে পাওয়ার কথা ছিল সেখানে পায় নাই, আমাদের দেশে যেটা হয়। তবে দর্শকদের জনপ্রিয়তা, দর্শকদের মনে যে জায়গা করে দেওয়া, সেটা তো ছিল না, সেটি আমার আছে। আমি সে জায়গায় আসছি যে এই রাজনৈতিক একটা পক্ষে থাকার কারণেই আমি হয়তো অনেক রোশানলে পড়েছি, কিন্তু জনগণ কখনো আমাকে ভাগ করে নাই। জনগণের হৃদয়ে, জনগণের ভালোবাসার জায়গায় আমি সবসময় অটুট ছিলাম, 100% ছিলাম। যার কারণেই একজন মনির খান হিসেবে টিকে থাকতে, ভালো থাকতে আল্লাহর রহমত আমার কোনো অসুবিধা হয়নি। হয়তো যতটুকু প্রাপ্তি আমার পাওনা ছিল, যতটুকু প্রাপ্তি আমার আশা ছিল, ততটুকু না পেলেও হতাশাবার মতো কখনো কোনো কিছু আমার হয়নি। যার কারণেই আমি কখনো দুর্বল হইনি। আর আমার চর্চার কাছে, আমার গুরুজনদের আশীর্বাদের কাছে কখনো আমি ওই ছিটকে যাইনি যে না, এটা আমার করতেই হবে, ধৈর্য হারা হয় নাই। যার কারণেই আমার টিকে থাকতে, ভালো থাকতে সুবিধা হয়েছে। প্রেমের তাজমহল গান নিয়ে আপনি বলছিলেন, তো এই মুহূর্তে যদি আমরা অনুরোধ করি দর্শকের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, ডেফিনেটলি আমি গাইবো, কারণ আমি তো গানের মানুষ। মানুষ শুনতে চাইলে, মানুষ তো এখন শুনতেই চায় না, শুনতে চাইলে সেই সুযোগটুকু মিস করা উচিত নয়। আমি গাচ্ছি। গানটি লিখেছেন, সুর করেছেন এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, প্রয়াত। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এই গানটি শুনে আবারও ফিরে ফিরে মনে হচ্ছে যে যখন ছোট ছিলাম আমরা, তখন এই যে বিভিন্ন দোকানে জমায়েত করে মানুষ টেলিভিশন দেখতো, রেডিও শুনতো, সেই সময় প্রচুর মানুষ ক্ষণে ক্ষণে গান বাজাতো এবং আমরা সকলে শুনতাম। এখনও শুনে সেই কথাগুলো, সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আরও অনেক পরিচালকের সাথে আপনি কাজ করেছেন। সিনেমার জার্নিটা তো আসলে লম্বা ছিল। 30 বছরের কথা আপনি বললেন। এই 30 বছরের জার্নিকে যখন এখন এই সময় দাঁড়িয়ে ফিরে তাকান, তখন কেমন মনে হয় জার্নিটা? কিছু জিনিস তো একেবারে স্মৃতি হয়ে গেছে। যেমন বুলবুল ভাইয়ের এই ঘটনাটি আমার কাছে এখন চোখে ভাসে। উনি নাই। আলাউদ্দিন আলী চাচা, অনেক কাজ হয়েছে তার সাথে, আমি সুযোগ পেয়েছি। তার কিছু কিছু কর্মকাণ্ড, কিছু কথা, কিছু বিষয় আমার অন্তরে বারবার ধাক্কা দেয়, যাহারে আর পায় না, তাদেরকে, চলে গেছেন। এন্ড্র কিশোরদা কতভাবে আমাকে যে সান্ত্বনা দিতেন, কতভাবে আমাকে যে বোঝাতেন, চলে গেছে। মাথার উপর থেকে হাতটা সরে গেছে। সঙ্গীতের যে ছাউনিটা ছিল, বটবৃক্ষের মতো যে ছায়াতলে আমরা আশ্রয় নিতাম, সেগুলো সরে গেছে। এই জন্য হৃদয়ের ভিতর থেকে কিছু জায়গা মরে গেছে। একজন আলাউদ্দিন আলী, একজন আলম খান, একজন আহমেদ ইমতিয়াজ বুলবুল, একজন এন্ড্র কিশোর, একজন বারী সিদ্দিকী, এই সঙ্গীত জগতের জন্য, এই দেশের জন্য অনেক অনেক প্রয়োজন ছিল। চলে যেতে হয়, চলে যেতে হবে। কিন্তু একটি বিষয় আমি স্পষ্ট করে সবসময় বলি, যে সৃষ্টি যদি শক্তিশালী হয়,
সৃষ্টি যদি মানুষের জন্য হয় তাহলে সৃষ্টির মাধ্যমে মানুষ চিরকাল বেঁচে থাকে। চোখ বুঝলেই ভাবি যে আলাউদ্দিন চাচা গান গাইতে গেলে কত বকা দিয়েছে আমাকে। একটি গান গাইতে গিয়েছিলাম আমি সাবিনা আপার সাথে। সাবিনা আপা আমাকে অনেক আদর করেন এবং অনেক হেল্প করেছেন এই গানটি গাইতে গিয়ে। গানের মধ্যে নোটেশনের অনেক ভেরিয়েশন ছিল। তা আলাউদ্দিন চাচার গান গাইতে গেলে বাংলাদেশের সকল শিল্পী তাদের একটু শরীর কাঁপত। তা উনি কখন কোন দিকে যাবেন কিছু বোঝা যেত না। তো উনি আমার গানটা শিখে দিচ্ছেন, আমি শিখেতে বারবার ভুল করছিলাম, মানে অনেক আমার কথা ভাবলি না মন, শুনলি না বারণ, ভালোবাসার ভুলে কেন কাঁদিস কারণ, কাঁদিস কারণ। তো এই যে গানের যে ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনগুলো আমি তখন তাৎক্ষণিক বুঝতে পারছিলাম না। এবং উনি যখন আমাকে ধমক দিলেন তবে আমি চমকে গিয়ে না আর ওই জায়গায় যেতে পারছি না, চোখে পানি। আবার এই জিনিসটি সাবিনা আপা বুঝে বললো যে আলী ভাই আপনি ওকে বকেন না, ছোট মানুষ, ও পারবে, আমি বুঝে দিচ্ছি, আপনি যান বাড়ি থেকে ঘুরে আসেন। এই যে বিষয়গুলি সত্যিকার অর্থেই যখন মনে হয় না, যেমন এখানে আসবো কালকে রাত্রে কিন্তু অনেক ভাবছি আমি যে কী আলোচনা হতে পারে, কী ধরনের প্রশ্নের জবাব দিতে হতে পারে। এই আলাউদ্দিন চাচার কথা, এই শেখ সাদিক খান চাচার কথা, এই বুলবুল ভাইয়ের কথা, আলম খান চাচার কথা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছে আর চোখের কোণাতে পানি ঝরছে। কারণ একটু কীভাবে বোঝাবো বলে, কত কিছু, কত ধমক, কত আদর, কত সান্ত্বনা, কত মায়া দিয়ে আমাদেরকে কাজ করিয়েছেন। এই জিনিসটির বড় অভাব বোধ করি। তারা কখনো কান ফুটিয়ে বাইলা পরে নাই, তারা কখনো চুলের ঝুঁটি বাঁধে নাই, তারা কখনো চোখের উপরে রিং পরায় নাই। এখন গান নাই, গান গাইতে গেলেই গলায় কাজ নাই, চুলে কাজ, চুল ঝাঁকিয়ে বোঝায়। যে আলাউদ্দিন চাচা তো হারমোনিয়াম বাজিয়ে বোঝাইতেন। এখনকার ছেলেমেয়েরা তাদের কি বলবো, আসলে একেবারেই পরিবর্তন, একেবারেই পরিবর্তন। তো একটা বিষয় যে আমরা গানের ক্ষেত্রে নমনীয় ব্যাপারটা, সহনশীল ব্যাপারটা, সম্মানের জায়গাটা সবসময় ছিল, সেটি অভাব এখন বড়, অনেক বড় অভাব। তবে যাদের নাম আজকে বললেনই সেটে বসে, তাদেরকে আপনি গুরু হিসেবে পেয়েছেন, বটবৃক্ষের মতো আপনাদেরকে ছায়া দিয়েছেন এবং অনেককে আমরা হারিয়েছিও। তবে তাদের কাছে শেখার যে জার্নিটা, আপনি যে সম্পদ হিসেবে যে রস আস্বাদন করেছেন, আপনিও বটবৃক্ষের মতো এখনও অনেক শিল্পীর কাছে তাদেরকে ছায়া দিচ্ছেন, তারা আপনার কাছ থেকে শিখছে। হয়তো আপনার মাথার উপর থেকে ছায়া সরে গেছে, তবে আপনি নিজে একজন বটবৃক্ষের মতো করে তৈরি হচ্ছেন, কারো কারো জন্য ছায়া দিচ্ছেন। আপনাকেও আমরা অনেক দিন পেতে চাই, আর অনেকগুলো বছর নতুন শিল্পীদের তৈরি হওয়ার যে একটি প্রজন্ম, তাদের যে শিক্ষার জার্নি, সেই জার্নিতে আপনাকে যেন আমরা পাই সবসময়। যেখানে আসলে আমরা সুবীরদাকে পেতাম, সুবীরদা কত একজন গুণী মানুষ ছিলেন, তো এগুলোই তো এখন হারিয়ে যাচ্ছে দিনে দিনে। তা আমার কথা হলো যে সবাইকে মনে রাখতে হবে যে সঙ্গীত গুরুমুখী বিদ্যা, এর বাইরে কিছু নাই। একেবারেই তাই। এবং এটি আসলে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের যে মূল সঙ্গীতের ধারা, সেটিকে বাঁচিয়ে রাখে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ছোট্ট করে যদি শুনতে চাই যে আগামীতে আপনি সঙ্গীত নিয়ে কি প্রত্যাশা করেন, সঙ্গীতের কাছ থেকে আপনার চাওয়া এখন কি? আমার বিগত দিনেও যে চাওয়া ছিল, বর্তমানেও যেটা আছে, ভবিষ্যতেও একই থাকবে। বাংলাদেশের মানুষ বাংলা গানকে সমৃদ্ধ করার জন্য যতটা শ্রম, যতটা পরিশ্রম করা দরকার সেটা করে যাচ্ছি, করে যাব। এবং আমি একটা কমিটমেন্ট করেছি যে কখনো অসুস্থ ধারার গান গেয়ে অনেক টাকা খোঁজা এবং অনেক বেশি ভিউ হওয়া বা ভাইরাল শব্দটির সাথে নিজেকে মানিয়ে নিয়ে আপোস করা, সেটি আমার পক্ষে সম্ভব নয়। আমরা সুস্থ সঙ্গীতের ধারায় চলতে চাই। যত বাধা আসুক, যত প্রতিকূলতার মধ্যেই থাকি না কেন, আমি সুস্থ ধারার কাছে কখনো আপোস করব না। আমি সবার উদ্দেশ্যে সেটিই বলবো যে আসুন, একার পক্ষে সম্ভব নয়। বিশাল সংস্কৃতির এই ভাণ্ডারটাকে সাজাতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন। দেশকে বেশি ভালোবাসি, সঙ্গীতকে ভালোবেসে সংস্কৃতি সমৃদ্ধ করি। অনেক ধন্যবাদ। আগামীতে আবারও আপনাকে পাবো, এত গল্প শুনতে পারবো, সমৃদ্ধ হব আমরা নিজেও, সেই প্রত্যাশা রাখি। ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক,
স্মৃতিকাতর হয়ে পড়ছিলাম আমাদের গুণী সকল শিল্পীদের কথা, গুরুজনের কথা, আমাদের সকলের জনপ্রিয় একজন শিল্পীর কাছ থেকে, মনির খানের কাছ থেকে শুনলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও নতুন কোনো শিল্পীকে নিয়ে দেখা হবে, সে প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।